গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি, আজ ৯ম পর্ব। ডিরেক্টর সাহেব কখন এসে আমার সামনে দাঁড়িয়েছেন আমি বুঝতে পারিনি। চট করে উঠে দাঁড়ালাম, বিনীত ভঙ্গিতে হাসলাম। আশ্চর্য কাণ্ড, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পা কাঁপছে। কাল রাতে ঝড় কেমন দেখলে? ভালো। কি প্রচণ্ড শব্দে বাজ পড়ছিল শুনেছ? আমি ভয়ে অস্থির। এই বুঝি মাথায় পড়ল। বজ্রাঘাতে মৃত্যু খুব খারাপ। খারাপ কেন? প্রবাদ হচ্ছে ভয়াবহ পাপীরা বজ্রাঘাতে মারা যায়। সিরাজউদ্দৌলাকে যে খুন করেছিল মিরন, সে বজ্রাঘাতে মারা যায়। এইসব আপনি বিশ্বাস করেন? আরে দূর, এইসব বিশ্বাস করব কেন? কত ছোট ছোট অবোধ শিশু বজ্রাঘাতে মারা পড়ে, এরা কি পাপ করবে? এদের সবচেয়ে বড় পাপ সম্ভবত ছোট ভাই লজেন্স কেড়ে নেয়া। সোমেশ্বরী নদীতে বান দেখতে তুমি যাচ্ছ না? যেতে ইচ্ছা করছে না। সব সময় নিজের ইচ্ছাকে দাম দিও না। কালেকটিভ ইচ্ছাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যদি গুরুত্ব না দাও তাহলে হঠাৎ দেখবে তুমি দল থেকে আলাদা হয়ে পড়েছ। তখন ভয়াবহ সমস্যা হবে। কি সমস্যা? মানুষের ডিএনএর ভেতর একটা ইনফরমেশন ঢুকিয়ে দেয়া আছে। ইনফরমেশনটা হচ্ছে কখনো একা থেকো না, সবসময় দলে থাকবে এবং দলের একজন মানুষকে মান্য করবে। মানুষ যখন এই পদ্ধতিতে কাজ করতে অস্বীকার করে তখনই তার মাথা আওলা হতে থাকে। ও আচ্ছা, দেখি তোমার কেমন বুদ্ধি। বলো তো, কেন মানুষের ডিএনএতে এই তথ্য ঢোকানো যে মানুষকে দলে থাকতে হবে, একা থাকা যাবে না, দলের একজনকে মান্য করতে হবে? জানি না। খুব সহজ। প্রাচীন মানুষকে বনে জঙ্গলে থাকতে হতো, হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে দলবদ্ধভাবে চলতে হতো। সে কারণেই প্রকৃতি মানুষের ডিএনএর ভেতর ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। ও, মানুষের সমস্যা হচ্ছে সে একই সঙ্গে দলে থাকতে চায়, আবার একই সঙ্গে দল থেকে আলাদা হয়ে যেতে চায়। প্রকৃতি ডিএনএতে ইনফরমেশন দিয়ে দিয়েছি বলেই কি দলপতি হিসেবে আমরা সবাই আপনাকে মান্য করছি? হতে পারে। মানুষের স্বভাবই হচ্ছে নিজেদের মধ্যে একজন দলপতি ঠিক করে ফেলা। আমরা যে এত রাজা ভক্ত জাত তা কি জন্যে? এই কারণেই। পশুদের মধ্যেও দলপতি ব্যাপারটা আছে। মানুষের সঙ্গে পশুদের তেমন কোনো প্রভেদ নেই। মা সেজে গুজে নেমে আসছেন, তার মুখ ভর্তি হাসি। তিনি খুকিদের মতো আহ্লাদি গলায় বললেন, বকু, আমি কাহিনী কাতানটা পড়লাম। মা ডিরেক্টর সাহেবের দিকে তাকিয়ে বললেন, মঈন ভাই, আমাকে কেমন লাগছে? ডিরেক্টর সাহেব বললেন, আপনাকে সুন্দরবন সুন্দরবন লাগছে। কেন? বাঘ ভাল্লুক আপনাকে ঘিরে রেখেছে এই জন্যে। উফ মঈন ভাই, আপনি যে কি রসিকতা করতে পারেন। এই শাড়িটা আমাকে বকুলের বাবা কিনে দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে যেদিন প্রমোশন পেয়ে সেলস ম্যানেজার হলো সেদিন। খুব সুন্দর শাড়ি। চলুন রওনা হওয়া যাক। পাহাড়ি ঢলের পানি নাকি বেশিক্ষণ থাকে না। সোমেশ্বরী নদীর কাছে গিয়ে আমরা হতভম্ব। এ কি কাণ্ড! নদী ফুলে ফেঁপে একাকার। সমুদ্রের গর্জনের মতো শোঁ শোঁ গর্জন আসছে। মাঝে মাঝে প্রবল স্রোতের সঙ্গে ভেসে আসা পাথরে পাথরের ঠোকাঠুকি হয়ে কড়কড় আওয়াজ হচ্ছে। বড় বড় গাছ নদীতে ভেসে আসছে। সেই সব গাছ ধরার জন্যে গ্রামের মানুষজন জড়ো হচ্ছে। যে গাছের ডালে প্রথম দড়ি পরিয়ে দিতে পারবে সেই হবে গাছটির মালিক। দড়ি পরানোর কর্মকাণ্ড মোটেই সহজ নয়। জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নামতে হচ্ছে। বকুলাম্মা, তাকিয়ে দেখি মৌলানা সাহেব আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আজ তিনি আচকান পড়েছেন, চুল কেটেছেন বলে মনে হচ্ছে। তাকে অন্যরকম দেখাচ্ছে। খুবই উৎসাহী বলে মনে হচ্ছে তাকে। বুঝছেন আম্মা, একবার এক হাতি পানিতে ভেসে এসেছিল। হাতির সঙ্গে হাতির বাচ্চা। মা হাতিটা তার বাচ্চাটাকে সুর দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছিল। তারপর এই অঞ্চলের মানুষজন আম্মা খুব সাহসী। তারা দড়ি, চেইন, কাঠ দিয়ে হাতি আর বাচ্চাটাকে উদ্ধার করে ফেলে। বলেন কি? দুটো হাতি গুরুতর জখম হয়েছিল। বাচ্চাটা মারা যায়। মা হাতি পরে বনে চলে যায়।
তবে আম্মা, অদ্ভুত ব্যাপার কি, প্রতি বছর ঠিক যেদিন বাচ্চাটা মারা গিয়েছিল সেদিন মা হাতিটা বন থেকে নেমে আসত। বাচ্চাটা যে জায়গায় মারা গিয়েছিল সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত। বাচ্চাটা কবে মারা গিয়েছিল? 19শে চৈত্র। আপনি নিজে দেখেছেন? জি আম্মা, দেখেছি। এখনো আসে? গত 3 বছর ধরে আসতেছে না। সম্ভবত মারা গেছে কিংবা অন্য কোনো সন্তানাদি হয়েছে। মৌলানা সাহেব খুব ব্যস্ত হয়ে ইউনিটের কাজে লেগে গেলেন। নাশতা তৈরি হয়েছে, সেই নাশতা হাতে হাতে পৌঁছে দেয়া, চায়ের কাপ তুলে দেয়া, তার ব্যস্ততার সীমা নেই। নাশতা হচ্ছে পরোটা, ডাল ভাজি, একটা সিদ্ধ ডিম, একটা কলা। মা তার এবং আমার কলাটা বদলাবার জন্য গিয়েছেন। দাগ ধরা কলা তিনি বদলে নেবেনি। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম ডিরেক্টর সাহেব একটু দূরে চায়ের একটা মগ হাতে দাঁড়িয়ে আছেন। তার মুখে আশ্চর্য ধরনের বিষণ্ণতা। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নদীর দিকে। এক পলকের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন না। পলকের জন্য দৃষ্টি ফেরালেও তিনি দেখতে পেতেন আমি নদী দেখছি না, আমি তাকিয়ে আছি তার দিকে। নাশতা খাওয়া শেষ হওয়া মাত্র সোহরাব চাচা বললেন, একটা অত্যন্ত জরুরি ঘোষণা। পাহাড়ি নদীর পাড়ে একটা শট নেওয়া হবে। আগে যেখানে শট নেওয়া হয়েছিল সেখানে, কাশবনের কাছে। কাজে ইউনিট চলে যাবে। দৃশ্যটায় আর্টিস্টদের শুধু একজন থাকবে, বকুল। বকুল, তুমি যাও স্যারের কাছ থেকে দৃশ্যটা বুঝে নাও। মেকআপ ম্যান ইউনিটের সঙ্গে চলে যাবে। মেকআপ হবে অন লোকেশন। আমি ডিরেক্টর সাহেবের কাছে গেলাম। তিনি বললেন, বকুল, একটু কষ্ট করতে হবে, অনেক দূর হাঁটতে হবে, পারবে না? জি পারব। নদীতে হঠাৎ যৌবন দেখে দৃশ্যটা আমার মাথায় এসেছে। দিলু তো আগেও এই নদীর কাছে এসেছে। তারপর হঠাৎ একদিন এসে দেখে নদীর এই অবস্থা। তার নিজের জীবনের সঙ্গে দৃশ্যটি মিলে যাচ্ছে। সে অবাক হয়ে নদী দেখবে। নিজের অজান্তেই সে নদীর পাড়ের খুব কাছাকাছি চলে যাবে। দৃশ্যটা এমনভাবে নেওয়া হবে যেন মনে হয় এই বুঝি সে নদীতে পড়ে গেল। আমার পোশাক কি হবে? এখন যা পরে আছো তাতেই চলবে, শুধু গায়ে একটা সাদা চাদর জড়িয়ে নেবে। মার খুব ইচ্ছা ছিল সঙ্গে যাবার, তিনি শেষ পর্যন্ত সাহস করলেন না। তবে মৌলানা সাহেব আমাদের সঙ্গে রওনা হলেন। আজ শুক্রবার, তার জুম্মার নামাজ আছে, সেটা নিয়ে তাকে তেমন চিন্তিত মনে হল না। সকালবেলা রোদ ছিল। আমরা রওনা হবার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে শুরু করল। প্রকৃতি কি যে সুন্দর দেখাচ্ছে! ডিরেক্টর সাহেব বারবার চিন্তিত এবং বিরক্ত মুখে মেঘের দিকে তাকাচ্ছেন। মেঘ হলে শট নেওয়ার সমস্যা হবে। ভালো শটের জন্য সানলাইট চাই। তবে হাই স্পিড ফিল্ম ব্যবহার করলে এই সমস্যার সমাধান হবে। অল্প আলোয় কাজ করার জন্যে হাই স্পিড ফিল্ম নিশ্চয়ই আনা হয়েছে। আমি নিজের মনে হাঁটছি। অল্প কিছুদিন কাজ করেই ফিল্মের অনেক কথা শিখে ফেলেছি। কেমন যেন হাসি পাচ্ছে। শট নেওয়া হলো। কেমন হলো আমি কিছুই জানি না। ভয়ে আমার আত্মা কেঁপে যাচ্ছিল। এমন একটা জায়গায় আমাকে দাঁড়া করানো হলো যার ঠিক নিচে দিয়ে শোঁ শোঁ করে স্রোত যাচ্ছে। মনে হচ্ছিল এই বুঝি পাড় ভেঙে আমি নিচে পড়লাম। মৌলানা সাহেব বললেন, কোনো ভয় নেই আম্মা, আমি আল্লাহ পাকের নাম ইয়া আহাদু পরে ফুঁ দিয়ে দিয়েছি, তিনি আপনাকে রক্ষা করবেন। আমার কাজ হলো নদীর পানির দিকে বিস্ময়, ভয় এবং আনন্দ নিয়ে তাকিয়ে থাকা। আমি হাসি মুখে ডিরেক্টর সাহেবকে বললাম, বিস্ময়, ভয় এবং আনন্দ, এই 3 জিনিস কি করে একসঙ্গে দেখাবো? তিনি বললেন, খুব সহজ, ওই জায়গাতে তুমি যখন দাঁড়াবে তখনই একসঙ্গে সব চলে আসবে। আর আনন্দময় কিছু ভাবলে আনন্দও চোখে ছায়া ফেলবে। এত সহজ? হ্যাঁ, এত সহজ। আমি দাঁড়ালাম। শট নেওয়া হলো। ক্যামেরার পজিশন এমন যে একসঙ্গে আমাকেও দেখা যাচ্ছে, নদীর জলের ঘূর্ণিও দেখা যাচ্ছে। ডিরেক্টর সাহেব বললেন, আরেকটা শট নেওয়া হবে, তুমি কাশফুল হাতে নিয়ে দাঁড়াও। এক পর্যায়ে কাশফুল নদীতে ছুঁড়ে মারবে। তারপর ক্যামেরা চলে যাবে তোমার মুখ থেকে কাশফুলে। তারপর দেখা যাক কি হয়। আমি তাই করলাম। অদ্ভুত একটা ব্যাপার হলো। ফুলটা পড়ল ঠিক জলের ঘূর্ণির মাঝখানে।
জলের ঘূর্ণির সঙ্গে ঘুরছে, ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠে আবার ডুবে যাচ্ছে। ক্লোজ শটে ক্যামেরা ফুলকে ধরে আছে, ফুল নানান কাণ্ড কারখানা করছে, আমরা সবাই মুগ্ধ চোখে তাকিয়ে আছি। মাওলানা বললেন, মাশাল্লাহ, বড়ই আশানুক দৃশ্য। এই দৃশ্য নিয়ে আমরা এতই অভিভূত যে বৃষ্টি যে শুরু হয়ে গেছে তাও বুঝতে পারিনি। যখন বোঝা গেল তখন প্রচণ্ড ছোটাছুটি শুরু হয়ে গেল। ক্যামেরা ভেজানো যাবে না, 40 লক্ষ টাকা দামের অ্যারিফ্লেক্স ক্যামেরা, এক ফোঁটা পানিও পড়তে দেয়া যাবে না। বড় বড় ছাতা ক্যামেরার উপর ধরে দৌড়ে কোন একটা বাড়িতে আশ্রয় নিতে হবে। আমরা সবাই ছুটছি, আশেপাশে কোনো বাড়িঘর নেই, তবু ছুটছি। শেষ পর্যন্ত একটা বাড়ি পাওয়া গেল, মাটির বাড়ি, ওপরে খড়ের ছাউনি। ক্যামেরাম্যান হাঁপ ছেড়ে বললেন, আল্লাহ বাঁচিয়েছেন। মাওলানা সাহেব সঙ্গে সঙ্গে বললেন, মানুষের বিপদে আল্লাপাক সবসময় সঙ্গে সঙ্গে আছেন। আমি বললাম, তাই নাকি? মাওলানা সাহেব বললেন, জি আম্মা, আল্লাপাক মানুষের বিপদের সময় পাশে থাকেন, মানুষের আনন্দের সময়ও পাশে থাকেন। কখন তিনি পাশে থাকেন না তা তো আম্মা বলতে পারি না, আমার জ্ঞান বুদ্ধি অল্প। বৃষ্টি জোরে সোরে শুরু হয়েছে, দমকা বাতাসও দিচ্ছে। সন্ধ্যা এখনো হয়নি, কিন্তু ঝেঁপে অন্ধকার নামছে। বৃষ্টি সহজে থামবে এরকম মনে হচ্ছে না। ডিরেক্টর সাহেব বললেন, ঝাল মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছে হচ্ছে। তেলে ভাজা ঝাল মুড়ি, শুকনা মরিচ আর সিগারেট সহ আগুন গরম চা। ইউনিটের একটা ছেলে ছাতা হাতের সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। আমি জানি কিছুক্ষণের মধ্যেই মুড়ি এবং চায়ের ব্যবস্থা হবে। ডিরেক্টর সাহেব কোনো কিছু চেয়েছেন আর তা তাকে দেয়া হয়নি, এমন ঘটনা ঘটেনি। ডিরেক্টর সাহেব বললেন, পাহাড়ি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, তোমরা এক কাজ করো, বৃষ্টি কমার জন্য অপেক্ষা করো, আমি ভিজতে ভিজতে রওনা হচ্ছি। মাওলানা সাহেব বললেন, ঠান্ডা লেগে জ্বরে পড়বেন। বৃষ্টির পানিতে ঠান্ডা লাগে না, জ্বরও হয় না। চা খেয়ে শরীর গরম করে আমি নামব বৃষ্টিতে। মাওলানা বললেন, স্যারের সঙ্গে আমিও যেতাম, কিন্তু আজ কানটা ভিজে যাবে, আজ কান ভিজলে নষ্ট হয়ে যাবে। আজ কান নষ্ট করা ঠিক হবে না, আপনি থাকুন, ক্যামেরা ইউনিটকে পথ দেখিয়ে নিয়ে আসুন। জি আচ্ছা। চা চলে এলো, চায়ের সঙ্গে মুড়ি ভাজা, শুকনো মরিচ ভাজা। ডিরেক্টর সাহেব বৃষ্টিতে নামার প্রস্তুতি নিলেন, জুতা খুলে ফেললেন এবং প্যান্ট গুটিয়ে নিলেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং প্রায় অস্পষ্ট গলায় বললাম, আমি আপনার সঙ্গে যাব। তিনি বিস্মিত হয়ে বললেন, তুমি যাবে? ভালো বৃষ্টি হচ্ছে তো। হোক, আমি একা একা এখানে থাকব না। একা কোথায়, সবাই তো আছে। আপনি চলে গেলে আমিও চলে যাব। বেশ তো, চলো। তোমার ঠান্ডার ধাত নেই তো? বৃষ্টিতে ভিজে জ্বরে পড়বে না তো? আপনি বোধহয় ভুলে গেছেন যে বৃষ্টির পানিতে ঠান্ডা লাগে না। আমার কথাই আমাকে ফিরিয়ে দিচ্ছ? হ্যাঁ, চলো বৃষ্টিতে নামা যাক। শোনো, এক কাজ করো, তুমি বরং হাতে একটা ছাতা নাও, আমি ভিজতে ভিজতে যাই, তুমি ছাতা হাতে পেছন পেছন আসো। না, আমি ছাতা নেব না। আমরা বৃষ্টিতে নেমে পড়লাম। আমি ভেবেছিলাম সবাই খুব অবাক হয়ে আমাদের দিকে তাকাবে, কেউ তাকালো না, যেন ঘটনাটা খুব সহজ ও স্বাভাবিক। ডিরেক্টর সাহেব নিশ্চয়ই এর আগেও অনেক বৃষ্টিতে ভিজেছেন, আমার মতো আরও অনেকেই তার সঙ্গী হয়েছে। বৃষ্টির ফোঁটা অসম্ভব ঠান্ডা, আর একটু ঠান্ডা হলেই বরফ হয়ে যেত এমন অবস্থা। ফোঁটাগুলি সাইজেও বড়। পাহাড়ি বৃষ্টির এই বুঝি ধরন। বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি কি প্রায়ই বৃষ্টিতে ভেজো? আমার খুব ইচ্ছা করে, কিন্তু মা দেয় না। আমি আবার মার সব কথা শুনি। আমি খুব মাতৃভক্ত মেয়ে। মাতৃভক্তি খুব ভালো কথা, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, প্রকৃতি মানুষের জন্য কিছু সহজ আনন্দের ব্যবস্থা করে রেখেছে। মাতৃভক্তি পিতৃভক্তি কোনো ভক্তির কারণে যেন এইসব সহজ আনন্দ থেকে নিজেকে বঞ্চিত না করো। আচ্ছা যান, করব না। বৃষ্টির ফোঁটাগুলি কেমন সূঁচের মতো গায়ে বিঁধছে দেখছ? জি দেখছি।
বৃষ্টিতে নামলে আমার কি করতে ইচ্ছা করে জানো? না, জানি না। সিগারেট খেতে ইচ্ছা করে। সেটা সম্ভব না। ওয়াটারপ্রুফ সিগারেট থাকলে ভালো হতো। ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে সিগারেট টানতে টানতে হাঁটতাম। একটা কাজ করুন, কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট শেষ করুন, আমরা তারপর হাঁটব। থাক, বাদ দাও। বৃষ্টি মনে হয় আরো জোরে আসছে। আমার বেলা সবসময় কি হয় জানো? যখন দেখি জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে ভিজতে ইচ্ছে হলো, যেই নামলাম অমনি বৃষ্টি শেষ। আজকেরটা শেষ হবে না, আজ সারা রাত বৃষ্টি হবে। তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না তো? না। মাটি পিছল হয়ে আছে, সাবধানে হাঁটো। সাবধানেই হাঁটছি। কেমন অন্ধকার হয়ে আসছে দেখছেন? কিছুক্ষণ পর আর চোখে কিছু দেখতে পাবেন না। তাই তো মনে হচ্ছে। পথ চিনে যেতে পারবেন? তা পারব। জোড়া তালগাছ দেখতে পাচ্ছ? প্রথম যেতে হবে জোড়া তালগাছ পর্যন্ত। সেখানে দুটা রাস্তা। আমরা যে রাস্তা নেব সেটা গেছে গারদের শ্মশানের দিকে। বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? ভালো লাগছে। ঝড় আসছে, এটা কি বুঝতে পারছো? না। ঝড় আসছে, ভালো ঝড় আসছে। আমাদের প্রধান কাজ এখন হবে কোন একটা পাকা দালানে আশ্রয় নেয়া। পাকা দালান পাবেন কোথায়? তাই তো দেখছি। শ্মশান পর্যন্ত যেতে পারলে হতো। শ্মশানে মরা রাখার একটা ঘর আছে। আমি মরে গেলেও শ্মশানের ওই ঘরে যাব না। দেখতে দেখতে ঝড় শুরু হয়ে গেল। শোঁ শোঁ শব্দ হতে লাগল। ঝড় আসছে উল্টো দিক থেকে। পিঠে বাতাসের ঝাপটা লাগছে। আমাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। স্যান্ডেল পায়ে রওনা দিয়েছিলাম। স্যান্ডেল অনেক আগেই খুলে ফেলেছি। হাঁটছি খালি পায়ে। বাঁ পায়ে কাঁটা ফুটেছে। কাঁটা ফোটায় যন্ত্রণাও সুখের মতো লাগছে। ভয় লাগছে? শুধু চোখে কিছু দেখতে পাচ্ছি না। ধরো, আমার হাত ধরো। আমি কোনো রকম দ্বিধা ছাড়া তার হাত ধরলাম, আর সঙ্গে সঙ্গে আমার মনে হলো এ জীবনে আমার আর কিছু পাওয়ার নেই, চাওয়ারও নেই। আমি এখন বাস করছি সব পেয়েছির ভুবনে। আমার চোখে পানি এসে গেল। ঝড় বাড়ছে। বাড়ুক। পৃথিবীতে প্রলয় নেমে আসুক, কিচ্ছু যায় আসে না। আমি এখন ভালো মতোই কাঁদতে শুরু করেছি। ভাগ্য ভালো, আমার চোখের জল তিনি দেখবেন না। চোখের জলের কারণও কোনোদিন জানবেন না। বকুল? জি। মনে হচ্ছে আমরা একটা বিপদে পড়েছি। কেন? তালগাছটা দেখতে পাচ্ছি না। ঝড়ে মনে হয় উড়িয়ে নিয়ে গেছে। গাছ ভাঙার মতো জোরালো ঝড় তো হচ্ছে না। আমার কথা শেষ হবার আগেই প্রচণ্ড শব্দে কাছেই কোথাও বাজ পড়ল, এবং প্রায় সঙ্গে সঙ্গেই বড় একটা গাছের ডাল ভেঙে পড়ল। বকুল? জি। গাছ চাপা পড়ে মরে যাব তো মনে হচ্ছে। কি করা যায় বলো তো? চলুন ফাঁকা মাঠে যাই। ফাঁকা মাঠে তো বাজ পড়ার সম্ভাবনা মাথায়। আমি হেসে ফেললাম। তিনি বিস্মিত গলায় বললেন, হাসছো কেন? আমি গম্ভীর গলায় বললাম, ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য হাসছি। আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। তিনি চিন্তিত গলায় বললেন, হেল্প হেল্প বলে চিৎকার করলে কেমন হয়? খুব ভালো হয়। চিৎকার করলেই বা কে দেখবে? কোনো মানুষজনও তো দেখছি না। চলুন আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে এক সময় না এক সময় কাউকে পাবো, কিংবা কোনো বাড়িঘরও পাবো। মাটির দেয়ালের লম্বাটে ধরনের একটা ঘর শেষ পর্যন্ত পাওয়া গেল। বিরান মাঠের মাঝে ঘর। প্রাইমারি স্কুল বা মক্তব জাতীয় কিছু হবে। ঘরের দরজা জানলা সবই খোলা। ভেতরে কিছু বেঞ্চ আছে, চাটাই আছে। ঘরটার টিনের চালের একটা অংশ ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। অন্য অংশটিও হয়তো কিছুক্ষণের মধ্যেই উড়িয়ে নিয়ে যাবে। আমরা দুজনে রাত কাটাবো এমন একটা জায়গায়, যে জায়গাটা কেউ কোনোদিন খুঁজে পাবে না। এমন অসাধারণ রাত আমি আর কখনোই ফিরে পাব না। কখনো না, কোনো দিনও না।
তিনি ভেজা দেয়াশলাই জ্বালাবার চেষ্টা করছেন। যেভাবে সব ভিজেছে, দেয়াশলাই জ্বালার কোনো কারণ নেই। তবু তিনি চেষ্টা করে যাচ্ছেন। আহা, বেচারার বোধহয় খুব সিগারেট খেতে ইচ্ছে করছে। আচ্ছা, এখন একটা ভয়ঙ্কর কাজ করলে কেমন হয়? তাকে তুমি তুমি করে বললে কেমন হয়? আমি যদি বলি, মইন শোনো, তুমি সিগারেট ধরাবে কিভাবে, ভিজে গেছে না? পাপিয়া ম্যাডাম যদি মাঝে মাঝে তুমি বলতে পারেন, আমি বললে অসুবিধা কি? না, কোনো অসুবিধা নেই। এই সুযোগ আমার জীবনে আর আসবে না। তিনি খুব চমকে উঠবেন, কিংবা কে জানে, হয়তো চমকাবেন না। মানুষ এক এক পরিবেশে এক এক রকম আচরণ করে। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি বললেন, কি ব্যাপার? আমি বললাম, আমার কেন জানি খুব ভয় ভয় লাগছে। কিসের ভয়? জানি না কিসের ভয়। আমি আপনার হাত ধরে বসে থাকব। বেশ তো, বসে থাকো। ঝড় কিন্তু কমে গেছে। না, কমেনি। তুমি কাঁদছ কেন? জানি না, আমার যেন কেন খুব কান্না পাচ্ছে। আপনি কি আমাকে একটু আদর করে দেবেন, প্লিজ? আর ঠিক তখনই মৌলানা সাহেবের গলা শোনা গেল। চিন্তিত গলায় মৌলানা সাহেব ডাকছেন, স্যার কি আছেন? স্যার? টর্চ লাইটের আলো পড়ছে স্কুলের বারান্দায়। স্যার? তিনি বের হয়ে গেলেন। সহজ স্বাভাবিক গলায় বললেন, কে, মৌলানা সাহেব? জি স্যার, গজব হয়ে গেছে। গাছপালা ভেঙেছে, বাড়িঘর কত যে গেছে কে জানে। আমি আপনার চিন্তায় অস্থির হয়ে আছি। আপনার খোঁজে নানান দিকে লোক গেছে। আমি ভালো আছি। বকুল আম্মা, উনি কোথায়? সেও ভালো আছে। তার পায়ে কাঁটা ফুটেছে, হাঁটতে পারছে না। মালন সাহেব? জি? কোনোখান থেকে একটা সিগারেট এনে দিতে পারবেন? মনে হচ্ছে সিগারেট না খেলে মরেই যাব। এনে দিচ্ছি স্যার। টর্চ লাইটটা আপনার কাছে রাখেন। তিনি টর্চ লাইট হাতে স্কুল ঘরে ঢুকলেন, বসলেন আমার পাশে। আমার মনে হলো, এই পৃথিবীতে আমার চেয়ে সুখী কোনো মেয়ে কোনোদিন জন্মায়নি, কখনো জন্মাবেও না। ঘুম আসছে না। আমি চোখ বন্ধ করে হাত পা এলিয়ে পড়ে আছি। আমার গায়ে মার বিখ্যাত ভালোবাসা কম্বল। বাইরের পৃথিবী হিম হয়ে আছে। বৃষ্টি হচ্ছে না, তবে আকাশে গুড়গুড় হচ্ছে। হয়তো শেষ রাতের দিকে আবারও বৃষ্টি নামবে। ঘুমোবার জন্য সুন্দর একটা রাত। ঘুম আসছে না। মা এর মধ্যে দুবার কপালে হাত রেখে জ্বর দেখলেন, চুলে বিলি কাটার মতো করলেন, অকারণে কিছুক্ষণ কাশলেন। তার আসল উদ্দেশ্য আমাকে ঘুম থেকে তুলে গল্প করা। শুটিং কেমন হলো, ঝড়ের সময় কোথায় ছিলাম, এইসব খুঁটিনাটি। মা শ্রোতা হিসেবে খুব মনোযোগী। তার স্মৃতিশক্তিও ভালো। আমি যা বলবো তিনি খুব মন দিয়ে শুনবেন, কিচ্ছু ভুলবেন না। বেশ অনেকদিন পরে যখন তার ধারণা হবে আমি প্রথমবার কি বলেছিলাম তা এখন আর মনে নেই, তখন আবারও জানতে চাইবেন। একই গল্প আমি আবারও বলবো। দুটি গল্পে যদি কোনো মিল পাওয়া না যায়, তখন অমিলের জায়গাগুলিতে জেরা করতে বসবেন। সেই জেরা থেকে বের হয়ে যাবে আমি মিথ্যা কিছু বলেছিলাম কিনা। গোয়েন্দা বিভাগে কাজ করলে মা খুব ভালো করতেন। অপরাধীর মুখ থেকে সত্যি কথা তিনি অতি দ্রুত বের করে ফেলতে পারতেন। বকু, ও বকু। আমি জবাব দিলাম না। ঘুমে তলিয়ে গেছি এমন ভঙ্গিতে গাঢ় নিঃশ্বাস ফেললাম। তুই তো জেগে আছিস, কথা বলছিস না কেন? আমি চোখ মেলে ক্লান্ত ভঙ্গিতে বললাম, অসম্ভব টায়ার্ড লাগছে মা, চোখ মেলে রাখতে পারছি না। তোদের শুটিং কেমন হলো রে? ভালো। ঝড় কেমন দেখলি? ভালো। ঝড়ের সময় ভয় পেয়েছিলি? ভয় পাওয়ারই কথা। আমার তো একেবারে আত্মা উড়ে গিয়েছিল। মা, আমাকে ঘুমোতে দাও, কথা বলো না। চুলে বিলি কাটবে না, সুরসুরি লাগছে। মা চুলে বিলি কাটা বন্ধ করলেন না, তবে কথা বন্ধ করলেন। এই কথা বন্ধও সাময়িক। তিনি আবারও শুরু করবেন, দম নিচ্ছেন। বকু। তোরা তো চলে গেলি। তার কিছুক্ষণের মধ্যেই বিরাট একটা পাজেরো জিপ এসে উপস্থিত। আমি ভাবলাম পাপিয়া ফিরে এলো বুঝি। তাকিয়ে দেখি জিপের ভেতর একজন মহিলা বসে আছেন।
তার কোলে ৫-৬ বছরের একটা মেয়ে ঘুমিয়ে আছে। মহিলা কে বলতো, দেখি তোর অনুমান। আমি জবাব দিলাম না। মার সঙ্গে এই মুহূর্তে অনুমান অনুমান খেলা খেলতে ইচ্ছা করছে না। আমি কিছুটা সময় একা থাকতে চাই, নিজের জীবনটার উপর চোখ বুলিয়ে নিতে চাই। খুব সহজ সাদামাটা জীবন আমার না, নানান ধরনের জটিলতার জীবন। জীবনটা যদি লম্বা দড়ির মতো হয়, আমার সেই দড়ির নানান জায়গায় গিঁট লেগে গেছে। কিছু গিঁট আপনাতেই লেগে গেছে, কিছু গিঁট আমি লাগাচ্ছি। মা চাপা গলায় বললেন, মহিলার নাম নীরা, আমাদের মঈন ভাইয়ের স্ত্রী। আর মেয়েটার নাম কি জানিস? খুবই অদ্ভুত নাম, এন্টেনা। টিভির এন্টেনা থাকে, মানুষের নামও যে এন্টেনা হয় এই প্রথম শুনলাম। মঈন ভাইয়ের স্ত্রীকে দেখে আমি খুবই আপসেট হয়েছি। সাদা তেলাপোকার মতো ফর্সা গা আর খুব অহংকারী চেহারা। কপাল না কুঁচকে তাকাতে পারে না, ভুরু কুঁচকে থাকতে থাকতে কপালে দাগ পড়ে গেছে। ওনার মেয়েটার অবশ্য চেহারা সুইট আছে, বড় হলে থাকবে কিনা কে জানে। ছোটবেলায় যাদের চেহারা সুইট থাকে, বড় হলে তারা ঘোড়ামুখী হয়ে যায়। আমি মার কথায় মনে মনে হাসলাম। বোঝাই যাচ্ছে নীরা নামের মহিলা অসম্ভব রূপবতী। রূপবতী মহিলাদের প্রসঙ্গে মা বলবেন চেহারা অহংকারী। দেমাগ ঝরে ঝরে পড়ছে, চোখের রং কটা, ভুরু কুঁচকানো। বকু, মহিলার সঙ্গে আমি আগ বাড়িয়ে কথা বললাম। এলেবেলে টাইপ কথা, শুটিং কি হচ্ছে না হচ্ছে এইসব। ভালো করেছ, ক্ষমতাবান মানুষের স্ত্রীর সঙ্গে খাতির রাখা ভালো। খাতির রাখার জন্য বলিনি, কথা বলে ওনাকে একটু বাজিয়ে নিলাম। কি বুঝলাম জানিস? কথা বলে বুঝলাম ভদ্রমহিলা খুব পাকা অভিনেত্রী। হাসি খুশি একটা ভাব মুখে ধরে রেখেছে, যেই আসছে তার সঙ্গে হাসি মুখে কথা বলছে। বুড়ি বয়সে খুকি সাজার চেষ্টা করছে। যত অভিনয় করুক তোমার কাছে তো ধরা পড়ে গেছে। তুই বাঁকা ধরনের কথা বলছিস কেন? প্রচণ্ড ঘুম পাচ্ছে তো মা, এই জন্যে আমার সোজা কথাগুলি বাঁকা হয়ে বেরোচ্ছে। তুমি কি তোমার একটা পা আমার দিকে এগিয়ে দেবে? কেন? তোমার পা ধরব। পা ধরবি কেন? পা ধরে বলবো আজকের রাতটার মতো আমাকে ক্ষমা করো, ঘুমোতে দাও। ভাত খাবি না? না, তুই শুয়ে থাক, আমি মুখে তুলে খাইয়ে দিই। তোমাকে মুখে তুলে খাওয়াতে হবে না মা, আমার বমি বমি লাগছে। সরে বসো, নয়তো তোমার গায়ে বমি করে দেব। এক গ্লাস দুধ এনে দিই, দুধ খা আর একটা কলা খা। আমি তো কালসাপ না মা যে আমাকে দুধ কলা দিয়ে পুষতে হবে। তুমি যথেষ্ট বিরক্ত করছো, দয়া করে আর বিরক্ত করো না। আচ্ছা ঘুমো, মাঝখানে শুয়ে আছিস কেন? সাইডে করে ঘুমো, আমার জন্য জায়গা রাখ। তুমি আজ অন্য বিছানায় ঘুমো মা, আজ আমি একা শোবো। তোমার সঙ্গে ঘুমোতে ইচ্ছা করছে না। আমার সঙ্গে ঘুমোতে অসুবিধা কি? তুমি ঘুমের মধ্যে খুব নড়াচড়া করো, বিড়বিড় করে কথা বলে আমার অসুবিধা হয়। আর তাছাড়া তোমার গায়ে রসুনের গন্ধ। মা কথা বললেন না, বিছানা ছেড়ে উঠে চলে গেলেন। আমি তার খুব দুর্বল একটা জায়গায় ঘা দিয়েছি, আঘাত সামলাতে তার সময় লাগবে। তিনি আজ আলাদা বিছানায় ঘুমোবেন, এবং আমি নিশ্চিত বাকি রাতটা আমাকে বিরক্ত করবেন না। মার গায়ে রসুনের গন্ধ, এই কথাটা বাবা শেষের দিকে বলতে শুরু করেছিলেন। মার ঘর আর আমার ঘর ছিল পাশাপাশি। বাবা কখনোই চড়া গলায় কোনো কথা বলতেন না, তবে অল্পতেই মার গলা চড়ে যেত। ওই ঘরে একটু চড়া গলায় কোনো কথা হলেই আমি শুনতে পেতাম। মা কি বলছেন সেখান থেকেই বাবার জবাব কি হচ্ছে বোঝা যেত। এক রাতে শুনি মা চড়া গলায় এবং একই সঙ্গে কাঁদো কাঁদো গলায় বলছেন, কি বললে? আমার গায়ে রসুনের গন্ধ? বাবা কি একটা জবাব দিলেন, কিন্তু শোনা গেল না। মার পরবর্তী কথা শোনা গেল, আমার গায়ে রসুনের গন্ধ বলে আমি তোমার সঙ্গে ঘুমোতে পারবো না? আমার স্বামী থাকবে এক ঘরে আর আমি থাকবো আরেক ঘরে? আর রসুনের গন্ধটা তুমি পাচ্ছ কিভাবে? আমি কি খেতে রসুন বুনে এসেছি? মার ফুপিয়ে কান্নার শব্দ শোনা গেল। তার কিছুক্ষণ পর মা আমার ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। আমি সদ্য ঘুম ভেঙে উঠে এসেছি এমন ভাব করে দরজা খুলে বিরক্ত গলায় বললাম, রাত দুপুরে কি দরজা ধাক্কাধাক্কি শুরু করেছ? মা ধরা গলায় বললেন, বকু, ভালো মতো শুকে দেখ তো,
আমার গায়ে কোনো গন্ধ পাস? কোনো বাজে টাইপের গন্ধ? আমি অনেক শুঁকে টুকে বললাম, পাচ্ছি মা, বেশ বাজে ধরনের একটা গন্ধ পাচ্ছি। বাজে ধরনের গন্ধ মানে কি? রসুন রসুন টাইপ। সত্যি পাচ্ছিস? হ্যাঁ। মা তখনই সাবান নিয়ে গোসলখানায় ঢুকলেন। গোসল করে গায়ে একগাদা সেন্ট মেখে ঘুমোতে এলেন। আমাকে বললেন, এখনো গন্ধ পাচ্ছিস? আমি বললাম, এখন সেন্টের পচা গন্ধ পাচ্ছি। এর চেয়ে রসুনের গন্ধ ভালো ছিল। মাথা ধরে গেছে। তুমি আরেকবার গোসল করে আসো। তুমি পাশে শুলে আমি ঘুমোতে পারবো না। মা রাগ করে চাদর পেতে মেঝেতে ঘুমোতে গেলেন। আমি কি মার চেয়ে বাবাকে বেশি পছন্দ করি? এই প্রশ্নটা নিয়ে আমি প্রায়ই ভাবি এবং একসময় এই সিদ্ধান্তে পৌঁছাই যে বাবার প্রতি তীব্র ঘৃণা ছাড়া আমার মনে কিছুই নেই। এটাও খুব আশ্চর্য ব্যাপার। একটা বড় ধরনের ভুলের জন্যে মানুষের সারা জীবন সঞ্চিত শুদ্ধ কাজগুলিও ভুল হয়ে যায়। আজ আমি যে ভুল করেছি তার জন্য আমারও সারা জীবনের শুদ্ধ কাজগুলি কি ভুল হয়ে গেছে? না, নিজের কথা ভাবতে ইচ্ছা করছে না, বরং বাবাকে নিয়ে ভাবি। আমার বাবা সৈয়দ আনোয়ারের অনেক গুণ ছিল, এখনো নিশ্চয়ই আছে। তিনি শান্ত, ভদ্র, বিনয়ী, হাসিখুশি মানুষ। চোখে পড়ার মতো বিশেষ কোনো গুণ নেই। যাদের বিশেষ কোনো গুণ থাকে না তাদের বিশেষ কোনো দোষও থাকে না। তার কোনো দোষ ছিল না। তিনি গল্প বলতে পারতেন না, তবে গল্প শুনতে পছন্দ করতেন। আমি আমার স্কুলের সব গল্প বাবাকে বলতাম। অতি সাধারণ গল্প শুনেও তিনি মুগ্ধ ও বিস্মিত হতেন। তার মুগ্ধতা ও বিস্ময়বোধে কোনো খাদ ছিল না। অবাক হয়ে তিনি আমার গল্প শুনছেন, এই দৃশ্য এখনো আমার চোখে লেগে আছে। বাবা, শোনো আজ কি হয়েছে। আমাদের ক্লাসের একটা মেয়ে নাম দিলরুবা, সে পা পিছলে ধপাস করে পড়ে গিয়েছে। বলিস কি? মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছিল। তারপর মিস দৌড়ে এসেছেন, দিলরুবার বাবা মাকে খবর দিয়েছেন। তার মা কাঁদতে কাঁদতে এসেছে। এসেই মিসের সঙ্গে কি চিৎকার, কি চেঁচামেচি। মিসের কি দোষ? তিনি তো আর ধাক্কা দিয়ে ফেলে দেননি। তবু উনি ভেবেছেন মিসের দোষ। মিসকে অনেক বকাঝকা করে দিলরুবাকে নিয়ে চলে গেছেন। উনি বলেছেন দিলরুবাকে আর এই স্কুলে রাখবেন না। আমার মনে হয় এই স্কুলেই রাখবে। আমারও তাই মনে হয়। স্কুলের এই তুচ্ছ গল্প আমি মাকেও বললাম। মা গল্প শুনে বলেছেন, মিসেরই তো দোষ। সে দেখবে না মেয়েগুলো কি করছে না করছে। এই মিসগুলি কি করে আমি তো জানি। ক্লাসে এসে ঘুমোয়, আর মাসের শেষে বেতন নিয়ে হাসি মুখে বাসায় যায়। দিলরুবার প্রসঙ্গে পরবর্তীতে মা আর কিছুই জিজ্ঞাসা করেননি, কিন্তু বাবা ঠিকই পরের দিন এসে জিজ্ঞেস করলেন, রুমালি, দিলরুবা কি ক্লাসে এসেছিল? আমি বললাম, না বাবা। বাবা চিন্তিত গলায় বললেন, তাহলে তো সমস্যা। সত্যি সত্যি কি স্কুল বদলে দেবে? বোধ হয়। আরও 2-1 দিন দেখা যাক। 3 দিনের দিন কপালে ব্যান্ডেজ নিয়ে দিলরুবা ক্লাসে এলো। আমি বাবাকে খবরটা দিতেই তিনি খুবই নিশ্চিন্ত হলেন বলে মনে হলো। মনে হলো তার বুক থেকে পাষাণ নেমে গেছে। আমাকে স্কুল থেকে আনা নেয়ার কাজ মাই সব সময় করতেন। হঠাৎ হঠাৎ বাবা এসে উপস্থিত হতেন। সেদিন আমার আনন্দের কোনো সীমা থাকত না। বাবার সঙ্গে স্কুল থেকে ফেরা আমার জীবনের আনন্দময় ঘটনাগুলোর একটি। রিকশা করে ফিরছি, হঠাৎ দেখা গেল এক জায়গায় কিছু লোক জটলা পাকিয়ে আছে। আমি বললাম, এখানে কি হচ্ছে বাবা? বাবা সঙ্গে সঙ্গে রিকশা থামিয়ে আমাকে নিয়ে যাবেন জটলার কাছে। দুহাতে উঁচু করে তুলে ধরবেন যাতে কি হচ্ছে আমি দেখতে পাই। হয়তো রিকশার পাশ দিয়ে আইসক্রিমের গাড়ি যাচ্ছে। বাবা বলবেন, আমার কেন জানি আইসক্রিম খেতে ইচ্ছা করছে। কি করা যায় মা? আইসক্রিম খাও। আমি একা একা খাবো আর তুই বসে বসে দেখবি, এটা কেমন কথা? কিচ্ছু হবে না বাবা, তুমি খাও। একটা কাজ করলে কেমন হয়, আমার আইসক্রিম থেকে তুই 2-1 কামড় দে। আচ্ছা। বাড়িতে আইসক্রিম খাওয়া আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ। আমার ঠান্ডার দোষ আছে। আইসক্রিম খেলেই আমার টনসিল ফুলে যায়। আইসক্রিম কেনা হয়। বাবা একটা কামড় দিয়েই বলেন, এ কি খেতে এমন বিশ্রী কেন?
টাকাটা মনে হয় জলে গেল। রুমালি, তুই খেয়ে দেখ তো তোর কাছে কেমন লাগছে। আমি খেয়ে বলি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তাহলে বরং তুই খেয়ে ফেল, নষ্ট করে লাভ কি, মাকে না বললেই হলো। আমি মহানন্দে আইসক্রিম খাই। আমাকে আইসক্রিম খাওয়ানোর বাবার এই ছেলেমানুষি কৌশল আমি চট করে ধরে ফেলি। আমার এত ভালো লাগে, একদিন আনন্দের চোখে জল এসে যায়। এখন আমার চোখ দিয়ে জল পড়ছে। কেন পড়ছে আমি জানি না। চোখ দিয়ে জল পড়া রোগ হয়েছে। একা একা কিছুক্ষণ শুয়ে থাকলেই চোখ দিয়ে জল পড়ে। আবার কি বৃষ্টি শুরু হলো। শহরের বৃষ্টি এবং গ্রামের বৃষ্টি তো এক না। শহুরে বৃষ্টির ভেতর শহুরে ভাব আছে, যেন হিসেব কষা বৃষ্টি। গ্রামের বৃষ্টি লাগাম ছাড়া। শহরের দালান কোঠা বৃষ্টির সঙ্গে নাচে না। গ্রামের গাছপালা ঝোপঝাড় বৃষ্টিতে নাচতে থাকে। আমার জীবনের সব বড় বড় ঘটনার সঙ্গে বৃষ্টির সম্পর্ক আছে। যেদিন আমি মারা যাব সেদিনও নিশ্চয়ই ঝুম বৃষ্টি হবে। আমার ডেড বডি নিয়ে মা পড়বেন বিরাট সমস্যায়। লোকজনকে কিভাবে খবর দেবেন, কে আসবে, কোন কবরখানায় কবর হবে। গোরখোদকদেরও হয়তো খবর দিয়ে পাওয়া যাবে না, তবে মা সব ম্যানেজ করে ফেলবেন। দেখা যাবে ঝড় বৃষ্টির কারণেও কিচ্ছু আটকাচ্ছে না। আমার জীবনের সঙ্গে ঝড় বৃষ্টির সম্পর্ক নিয়ে একটা গল্প বলি। স্কুল ছুটি হয়েছে, আমরা ক্লাস থেকে বের হয়ে দেখি খুব বৃষ্টি, রাস্তায় পানি জমে গেছে। আমাদের খুব মজা হচ্ছে, আমরা ইচ্ছে করে বৃষ্টিতে ভিজছি। একজন মিস বকা দিতে এসে খানিকক্ষণ নিজেও বৃষ্টিতে ভিজলেন। আমি তেমন করে ভেজার সাহস পাচ্ছি না, কারণ মা আমাকে নিতে আসবেন। তিনি যদি দেখেন আমার গা ভেজা, তাহলে সব মেয়েদের সামনে আমাকে চড় থাপ্পড় মারা শুরু করবেন। হঠাৎ অবাক হয়ে দেখি মা না, বাবা আমাকে নিতে এসেছেন। আমার আনন্দের কোনো সীমা রইল না। বাবা বললেন, তোর মার শরীরটা খারাপ, সে আর আসতে পারল না। আমি বললাম, ভালোই হয়েছে বাবা, আজ আমি সরাসরি বাসায় যাব না, তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজব, রিকশায় করে ঘুরব। বাবা বললেন, আচ্ছা। তবে তার গলা কেমন শুকনো অন্যমনস্ক শোনাল, যেন তিনি নিজেই কি বলছেন নিজেই জানেন না এবং তার মন ভালো নেই। আমি বললাম, বাবা তোমার কি শরীর খারাপ? বাবা বললেন, কি হয়েছে, জ্বর? এই বলে আমি তার হাতে হাত রাখলাম। জ্বর না, বাবার শরীর ঠান্ডা। তোমার ভালো না লাগলে চলো বাসায় চলে যাই। বৃষ্টিতে ঘুরতে মন্দ লাগছে না, চল খানিকক্ষণ ঘোরাঘুরি করি। তবে শহরের বৃষ্টি হলো ভুয়া বৃষ্টি। আসল বৃষ্টি দেখতে হলে গ্রামে যেতে হয়। আইসক্রিম খাবি? না, বৃষ্টির মধ্যে আইসক্রিম খেলে লোকজন হাসবে। তাহলে চল কোথাও বসে কফি খাই। এসপ্রেসো কফি খাবি? চলো যাই। বাবা আমাকে একটা কফি শপে নিয়ে গেলেন। কফি শপটা মনে হয় বাবার চেনা। ম্যানেজার হাসি মুখে বললেন, ভালো আছেন? বাবা শুকনো মুখে বললেন, একে? বাবা বিব্রত ভঙ্গিতে বললেন, আমার মেয়ে। এটা বলতে গিয়ে তিনি কেন বিব্রত বোধ করছেন বুঝতে পারলাম না। কফি শপটা প্রায় ফাঁকা। বাবা কোনার দিকের একটা চেয়ারে নিয়ে আমাকে বসালেন। এখান থেকে রাস্তা দেখা যায়। মা, আর কিছু খাবি? না, এরা খুব ভালো বার্গার বানায়, একটা খেয়ে দেখ। বাবা আমাকে বসিয়ে রেখে ম্যানেজারের কাছে চলে গেলেন। সেখান থেকে কোথায় যেন টেলিফোন করলেন। আমাকে বার্গার দিয়ে গেছে, সস দিয়ে গেছে। আমি বার্গার খেতে খেতে বাবাকে লক্ষ্য করছি। তার টেলিফোন শেষই হচ্ছে না। মগ ভর্তি কফি দিয়ে গেছে, এখন নিশ্চয়ই ঠান্ডা হচ্ছে। এক সময় টেলিফোন শেষ হলো। বাবা কফি শপের ওই লোকটার কাছ থেকে চেয়ে একটা সিগারেট ধরিয়ে আমার সামনের চেয়ারে বসেই বললেন, রুমালি, কি বলছি মন দিয়ে শোন। বাবার সব কথাই আমি খুব মন দিয়ে শুনি,
তারপরেও তিনি আমাকে মন দিয়ে শুনতে বলছেন কেন? ভয়ঙ্কর কিছু কি ঘটেছে? মা বেবি ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছেন। ভয়ঙ্কর অবস্থা, তাকে অক্সিজেন দেয়া হচ্ছে, রক্ত দেয়া হচ্ছে। বাবা এই খবরটা আমাকে বলতে পারছেন না বলে কফি খাওয়াতে নিয়ে এসেছেন। এতক্ষণ যে টেলিফোনে কথা হলো তা নিশ্চয়ই হাসপাতালের কারো সঙ্গে। তারাও ভালো কোনো খবর দিতে পারেনি, হয়তো আরও খারাপ খবর দিয়েছে। নয়তো বাবার মুখ এমন শুকনো হয়ে যাবে কেন? রুমালি, কফিটা খেতে কেমন, ভালো না? হ্যাঁ, তবে চিনিটা একটু বেশি। এসপ্রেসো কফির এই নিয়ম, চিনি বেশি দিতে হয়। বাবা কফির মগে চুমুক দিতে দিতে অন্যদিকে তাকিয়ে কথা বলা শুরু করলেন। রুমালি, মা শোন, আমি একটা ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছি। মানুষ যখন বড় ধরনের কোনো অন্যায় করে তখন সে বুঝতে পারে না যে সে অন্যায় করেছে। বুঝতে পারলে তো আর সে অন্যায়টা করত না। তখন তার কাছে অন্যায়টা ন্যায় বলেই মনে হয়। যখন সে অন্যায়টাকে অন্যায় বলে মনে করে ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। আমি সহজ গলায় বললাম, তুমি কি অন্যায় করেছ? বাবা প্রায় বিড়বিড় করে বললেন, আমি আমার অফিসের একজন কলিগকে বিয়ে করে ফেলেছি। তার নাম ইসমতারা। ব্যাপারটা কিভাবে কিভাবে যেন ঘটে গেছে। বিয়ে কবে করেছ? প্রায় 3 মাসের মতো হয়েছে। তোর মাকে এখনো কিছু বলিনি। কিভাবে বলবো তাও বুঝতে পারছি না। তোকেই প্রথমে বললাম। আমি কি মাকে বলবো? না, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কিভাবে বলবো সেটাই ভাবছি। আমি খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে কফির মগে চুমুক দিচ্ছি। বাবার হয়তো ধারণা হলো তিনি কি বলছেন তা আমি বুঝতেই পারিনি। বুঝতে না পারারই কথা। আমার বয়স তখন মাত্র 11, ক্লাস 5-এ উঠেছি। বাসায় ফেরার পথে বাবা কি মনে করে জানি 10 টাকা দিয়ে এক গাদা কদম ফুল কিনলেন। কদম ফুল তো আর গোলাপ বা রজনীগন্ধার মতো দামি ফুল না, সস্তা ধরনের ফুল। টোকাইরা নিজেদের খেলার জন্য গাছ থেকে পেড়ে আনে। কেউ সেই ফুল কিনতে চাইলে তারা যেমন বিস্মিত হয় তেমন আনন্দিতও হয়। 2টা ফুল চাইলে 10টা ফুল দিয়ে দেয়। মা কদম ফুল দেখে খুবই আনন্দিত হলেন, তবে চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বললেন, কি যে তোমার কাণ্ড, গন্ধ নেই কিছু নেই, এক গাদা ফুল নিয়ে এলে। জঞ্জাল দিয়ে ঘর ভর্তি, কোনো মানে হয়? তাও যদি ঘরে কোনো ফুলদানি থাকতো। এই ফুল আমি রাখবো কোথায়, বালতিতে? মা সেই জঞ্জাল গভীর আনন্দের সঙ্গে সাজিয়ে রাখলেন। এক ফাঁকে নিচু গলায় আমাকে বললেন, তোর বাবার এই বিশ্রী স্বভাব, ভালো ফুলটুল কিছু দেখলেই আমার জন্য নিয়ে আসবে। আমি কি দেবী নাকি যে আমাকে ফুল দিয়ে অর্চনা করতে হবে? ভালোবেসে করে, আমি কখনো প্রশ্রয় দিই না, ভাব দেখাই যে রাগ করেছি। মা আনন্দের হাসি হাসছেন। তিনি জানতেও পারছেন না যে তার জীবনে ভয়াবহ ধস নেমে গেছে। বাদল দিনের প্রথম কদম ফুল তার জন্য আর কেউ কোনোদিন আনবে না। মা ব্যাপারটা জানতে পারেন আমার জানার 2 মাস পর। এই 2 মাসে আমি মাকে কিছুই বলিনি, বাবাকেও না। আমি আমার নিজের মনে ক্লাস করেছি, গল্প বই পড়েছি, ডায়েরি লিখেছি। কে জানে, আমি হয়তো খুব অদ্ভুত একটা মেয়ে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।